Hello students, today our topic is a story, Strong Roots. এটি থার্ড সেমিস্টার ক্লাস 12-এর একটি স্টোরি। স্ট্রং রুটস লিখেছেন কে? এপিজে আব্দুল কালাম। স্ট্রং রুটস কোথা থেকে নেওয়া হয়েছে না, এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি, মানে নিজের জীবন সম্বন্ধে লেখা, সেটাকে অটোবায়োগ্রাফি বলে। তো এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে স্ট্রং রুটস নেওয়া হয়েছে। তো শুরু করা যাক স্টোরিটা। I was born into a middle-class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. আমি মানে এখানে আব্দুল কালাম। আমি জন্মগ্রহণ করেছিলাম একটা মিডল ক্লাস মধ্যবর্তী ফ্যামিলিতে, তামিল পরিবারে, দ্বীপের শহর রামেশ্বরমে, পূর্ববর্তী মাদ্রাজ রাজ্যে, যেটা বর্তমানে তামিলনাড়ু নামে পরিচিত, সেটা আগে মাদ্রাজ নামের ছিল রাজ্যটা। তো সেই পূর্ববর্তী মাদ্রাজ রাজ্যের এক মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে, দ্বীপের শহর রামেশ্বরমে আমি জন্মগ্রহণ করেছিলাম, মানে এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন। মাই ফাদার জয়নাল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার যে বাবা ছিলেন তার নাম কি ছিল? জয়নাল আবেদিন। তো আমার বাবা জয়নাল আবদিনের ফর্মাল এডুকেশন মানে পুঁথিগত শিক্ষা ছিল না, খুব বেশি টাকা পয়সাও ছিল না। Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. এই রকম বিভিন্ন ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা থাকা সত্ত্বেও হি পজেসড, তার ছিল, কি ছিল? গ্রেট ইনেট উইজডম, মানে বিশেষ জ্ঞান এবং ট্রু জেনারোসিটি স্পিরিট, মানে সত্যিকারের একটা উদার মনের মানসিকতা ছিল তার। তাহলে কি বলেছে? এপিজে আব্দুল কালামের বাবার পুঁথিগত শিক্ষা খুব বেশি ছিল না এবং খুব বেশি যে টাকা পয়সা সেরকমও নয়, তবে তার অনেক ইনেট উইজডম, মানে তার সহজাত জ্ঞান ছিল এবং তার সত্যিকারের উদার মানসিকতা ছিল, মানে খুব উদার মনের মানুষ ছিলেন তিনি। পরোপকারী, অর্থাৎ পরের উপকার করতেন, মনের দিক থেকে উদার ছিলেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। আমার বাবার একজন আদর্শ সহকারী ছিলেন, সবসময় পাশে থাকতো। আদর্শ সহকারী হিসেবে কে না? আমার মা, আশিয়াম্মা মায়ের নাম। তাহলে বাবার নাম জয়নাল আবদিন এবং মায়ের নাম আশিয়াম্মা। এবং আব্দুল কালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে, আইল্যান্ড টাউন রামেশ্বরমে, আর্স্টওয়াইল মাদ্রাজ রাজ্যে, পূর্ববর্তী, আর্স্টওয়াইল মানে। আর ফাদার হচ্ছে জয়নাল আবদিন, মাদার হচ্ছে আশিয়াম্মা। I don't recall the exact number of people she fed every day, but I'm quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. আমার ঠিকমতো মনে নেই যে আমার মা প্রত্যেক দিন কতজন লোককে খাওয়াতেন, তবে আমি এই ব্যাপারে একেবারে নিশ্চিত যে অনেক বেশি আউটসাইডার্স, মানে বাইরের লোকেরাও, ফ্যামিলি মেম্বারদের থেকেও বেশি আমাদের বাইরের লোকেদেরও আমার মা খাওয়াতেন। My parents were widely regarded as an ideal couple. My mother's lineage was the more distinguished. আমার বাবা মাকে লোকেরা গণ্য করত আদর্শ দম্পতি হিসেবে। আইডিয়াল কাপল মানে আদর্শ দম্পতি। মাই মাদার্স লিনেজ, আমার মায়ের যে বংশধর বা পূর্বপুরুষেরা, তারা খুবই বিশিষ্ট মানুষ ছিলেন। ওয়ান অফ হার forebears having been bestowed the title of বাহাদুর by the British. আমার মায়ের বংশের একজন পূর্বপুরুষ যাকে উপাধি দেওয়া হয়েছিল বাহাদুর, কাদের দ্বারা? না, ব্রিটিশদের দ্বারা। I was one of many children, a short boy with rather undistinguished looks. আমি ছিলাম অনেকগুলো ছেলে মেয়েদের মধ্যে একটা, মানে আব্দুল কালামরা অনেকগুলো ভাই বোন ছিল, তার মধ্যে এপিজে আব্দুল কালাম একটা ছেলে ছিল। A short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. আমি ছিলাম একটা ছোটোখাটো প্রকৃতির ছেলে এবং আমাকে দেখতেও খুব ভালো ছিল না। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস, তবে আমার বাবা মা ছিল লম্বা এবং হ্যান্ডসাম মানে সুদর্শন।
উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। অ্যানসেস্ট্রাল মানে পৈতৃক। আমরা থাকতাম আমাদের পৈতৃক বাড়িতে, হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। যে পৈতৃক বাড়িটা তৈরি হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাকা হাউস। এই বাড়িটা ছিল একটা বেশ বড়সড় পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। বাড়িটা তৈরি করা হয়েছিল চুনা পাথর এবং ইট দিয়ে। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। রামেশ্বরমের মস্ক স্ট্রিটে মানে যে রাস্তায় মসজিদ পড়ে, সেই রাস্তায় আব্দুল কালামের বাড়ি অবস্থিত ছিল। এবং কোন সময়ে তৈরি করা হয়েছিল? 19th সেঞ্চুরির মিডিলে, মানে 19 শতকের মাঝামাঝি সময়ে। আর কি দিয়ে তৈরি করা হয়েছিল? লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুনাপাথর এবং ইট দিয়ে। মাই অস্টেয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। অস্টেয়ার মানে স্ট্রিক্ট। আমার বাবা খুব কঠোর প্রকৃতির ছিলেন। তিনি এড়িয়ে চলতেন সমস্ত ইনএসেন্সিয়াল মানে অপ্রয়োজনীয় কমফোর্টস, আরাম বা স্বাচ্ছন্দ্যের জিনিস, অ্যান্ড লাক্সারিজ, সমস্ত রকম বিলাসিতা তিনি এড়িয়ে চলতেন। হাউএভার অল নেসেসিটিস ওয়্যার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোদিং। যাই হোক, আমাদের বাবা আমাদেরকে সমস্ত নেসেসিটিস মানে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সেগুলো এনে দিতেন। যেমন সেগুলো খাবার হোক বা মেডিসিন, ওষুধপত্র হোক, অথবা জামা কাপড়। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। বরং এটা বলা যায় যে আমার যে চাইল্ডহুড ছিল, যে শৈশব ছিল বা ছেলেবেলা ছিল, সেটা খুবই সিকিওর বা নিরাপদ ছিল। কোন দিক থেকে? মেটেরিয়ালি মানে বস্তুগত দিক থেকে, অ্যান্ড ইমোশনালি মানে আবেগের দিক থেকেও। আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। আমি সাধারণত বসে খেতাম আমার মায়ের সাথে মেঝেতে বসে, কিচেনের মেঝেতে। শি উড প্লেস আ banana leaf before me, on which she then ladled rice, aromatic sambar, a variety of sharp homemade pickle, and a dollop of fresh coconut chutney. তিনি ওই যে রান্নাঘরে বসে মেঝেতে বসে খাওয়ার সময় আমার মা আমার সামনে একটা কলাপাতা রাখত। সেই কলাপাতায় আমার মা দিত রাইস মানে ভাত, অ্যারোমেটিক সাম্বার মানে সুগন্ধি ডাল, অ্যান্ড আ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, এবং এক প্রকার বেশ শার্প বাড়িতে তৈরি তীক্ষ্ণ এরকম একটা আচার দিত। অ্যান্ড আ ডলাপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং 1 চামচ ফ্রেশ নারকেলের চাটনি দিত। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট আ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। যে শিব মন্দির রামেশ্বরমকে খুব বিখ্যাত করে তুলেছিল তীর্থযাত্রীদের কাছে, পিলগ্রিমস মানে হচ্ছে তীর্থযাত্রী, ওয়াজ অ্যাবাউট আ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। তো সেই শিব মন্দির ছিল আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। তাহলে রামেশ্বরম বলে জায়গাটা কিসের জন্য ফেমাস ছিল? না, শিবা টেম্পলের জন্য। আর সেটা ছিল এপিজে আব্দুল কালামের বাড়ি থেকে 10-minute ওয়াক, মানে 10 মিনিটের হাঁটা পথ। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, বাট দেয়ার ওয়্যার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। আমাদের এলাকাতে প্রিডমিনেন্টলি মানে প্রধানত মুসলিম এলাকাই ছিল বা মুসলিমরা থাকতো, কিন্তু সেখানে অনেক হিন্দু ফ্যামিলিরাও ছিল, এবং এরা সবাই লিভিং অ্যামিকেবলি মানে বন্ধুত্বপূর্ণভাবে থাকতো। সবাই বন্ধুত্বপরায়ণ ছিল। উইথ দেয়ার মুসলিম নেবার্স, তারা মুসলিম প্রতিবেশীদের সাথে খুব বন্ধুর মতোই থাকতো। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. সেখানে একটা পুরানো মসজিদ ছিল আমাদের এলাকাতে, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেত সন্ধেবেলার প্রার্থনার জন্য। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. এবার যেহেতু মসজিদে কি হয়, আরবি ভাষায় প্রার্থনা করা হয়, তো আমি মানে এপিজে আব্দুল কালাম সেই সময় বুঝতো না, ছোটোবেলায় আরবি ভাষায় প্রার্থনা করাটা বুঝতো না, মানে আরবি ভাষাটাই বুঝতো না। কিন্তু এইটুকু আমি বুঝতে পারতাম যে এই প্রার্থনা সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছেই পৌঁছায়। When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. যখন আমার বাবা মসজিদ থেকে বাইরে বেরোতেন সন্ধেবেলায় প্রার্থনার পর, তখন ডিফারেন্ট রিলিজিয়ান্স মানে বিভিন্ন ধর্মের লোকেরা মসজিদের বাইরে অপেক্ষা করত, বসে বাবার জন্য ওয়েট করত। মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার। যে সমস্ত লোকেরা ওয়েট করতো বাইরে বসে, তাদের মধ্যে অনেকেই আমার বাবার দিকে জলের বাটি বাড়িয়ে দিত। হু ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, যে
আমার বাবা কী করতো, এই জলের বাটিতে তার আঙুল ডোবাতো অ্যান্ড সে আ প্রেয়ার, প্রার্থনা বলতো, মানে জলটাকে পড়ে দিত, জল পড়া যাকে বলে। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। তারপরে সেই জলটা নিয়ে যাওয়া হতো বা নিয়ে যেত সেই সমস্ত লোকেরা তার বাড়িতে। কাদের জন্য না, ফর ইনভ্যালিডস মানে অসুস্থ লোকেদের জন্য। I also remember people I also remember people visiting our home to offer thanks after being cured. আমার আরও মনে পড়ে যে লোকেরা আমাদের বাড়িতে আসতো আমার বাবাকে থ্যাঙ্কস জানাতে বা ধন্যবাদ জানাতে যখন তারা সেরে উঠত অসুস্থতা থেকে। ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। আর বাবা সবসময় তারা থ্যাঙ্কস জানাতে এলে তাদের প্রতি স্মাইল করতো এবং তাদেরকে বলতো যে আমার বাবাকে নয় বরং আল্লাহকে ধন্যবাদ দিতে, যিনি হচ্ছেন মার্সিফুল মানে দয়াবান বা কৃপাবান। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। রামেশ্বরম মন্দিরের সবথেকে প্রধান পুরোহিত যিনি ছিলেন তার নাম হলো পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। তিনি ছিলেন আমার বাবার খুব কাছের একজন বন্ধু। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. আমার সবথেকে প্রাণবন্ত স্মৃতিগুলোর মধ্যে যেটা মনে পড়ে সেটা ছোটোবেলাকার, সেটা হচ্ছে এই দুই ব্যক্তির বন্ধুত্ব এবং এই দুই ব্যক্তি কিভাবে নিজের নিজের ধর্মীয় পোশাক পরে বিভিন্ন ধর্মীয় বিষয়ে, স্পিরিচুয়াল ম্যাটার্স মানে আধ্যাত্মিক বিষয়ে, ধর্মীয় বিষয়ে আলোচনা করতেন। তো এগুলো আমার মনে পড়তো। When I was old enough to ask question, I asked father about the relevance of prayer. যখন আমি বড় হয়েছিলাম, প্রশ্ন করার মতো হয়েছিলাম, তখন আমি বাবাকে প্রশ্ন করেছিলাম যে বাবা এই প্রার্থনার গুরুত্ব কতখানি বা গুরুত্বটা কী। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। তখন আমার বাবা আমাকে বলেছিলেন যে এই প্রার্থনার মধ্যে রহস্যজনক কিছু নেই। রাদার প্রেয়ার মেড আ পসিবল কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। আর এই প্রার্থনা কী করে, একটা সম্ভাব্য যোগসূত্র তৈরি করে মানুষের যে আত্মা আছে তার সাথে ঈশ্বরের। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos, which knows no division of wealth, age, caste or creed. যখন তুমি মন থেকে প্রার্থনা করো বা সাধনা করো, তখন তোমার সেই বডি বা সেই শরীরটা কিসের অংশ হয়ে যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশতে পরিণত হয়। যে তোমার সেই আত্মাটা একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশতে পরিণত হয়, আর যেটা কোনো ডিভিশন, কোনো ভেদাভেদ মানে না। ধনী গরিব, জাত পাত, ধনী বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ মানে না। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমার বাবা জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে খুব সহজ সরল তামিল ভাষায় বুঝিয়ে দিতে পারতেন। He once told me in his own time, in his own place, in what he really is and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়, ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গায় থেকে, ইন হোয়াট হি রিয়েলি ইজ, তিনি আসলে কী, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং যে পর্যায়ে তিনি আজকে এসে পৌঁছেছেন, গুড অর ব্যাড, যেটা ভালো হোক বা খারাপ, এভরি হিউম্যান বিং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। সেই স্বর্গীয় সত্তার একটা বিশেষ উপাদান হচ্ছে প্রত্যেকটা মানুষই। মানে তিনি বলেছেন আমাদের মতো প্রত্যেকটা মানুষই হচ্ছে সেই স্বর্গীয় সত্তা, সেই ডিভাইন বিংয়ের এক বিশেষ উপাদান। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিং অ্যান্ড প্রবলেমস। যেহেতু আমরা সবাই স্বর্গীয় সত্তার একটা অংশ, একটা বিশেষ উপাদান, তাহলে আমরা কেন ভয় পাবো বিভিন্ন ডিফিকাল্টিস মানে সমস্যাকে, সাফারিংস বিভিন্ন দুঃখ বা যন্ত্রণাকে, অ্যান্ড প্রবলেমস বিভিন্ন সমস্যাকে। When troubles come, try to understand the relevance of your sufferings. Adversity always presents opportunities for introspection. তিনি বলেছেন আরও
যে যখন সমস্যা আসবে আমাদের জীবনে আমাদেরকে বুঝতে হবে যে সেই আমাদের দুঃখ যন্ত্রণার মূল উৎসটা কোথায়। অ্যাডভার্সিটি মানে প্রতিকূল পরিস্থিতি বা খারাপ সময়ে সবসময় আমাদের সামনে এনে দেয় সুযোগ। কিসের জন্য? ইন্ট্রোস্পেকশন মানে অন্তর্দৃষ্টিকে দেখার, মানে নিজের মনের মধ্যে ঝুঁকে কোনটা ভুল বা কোনটা ঠিক বা কী কারণে এই সমস্ত সমস্যাগুলো উপস্থিত হয়েছে সেইটাকে দেখার। অর্থাৎ প্রতিকূল পরিস্থিতি বা খারাপ সময় সবসময় আমাদের সামনে এনে দেয় সেই সুযোগকে নিজের অন্তর্দৃষ্টি দিয়ে নিজেকে চেনার। Why don't you say this to people who come to you for help and advice? I asked my father. আমি তখন বাবাকে জিজ্ঞাসা করি যে তুমি এই সমস্ত কথা সেই সব লোকেদের কেন বলো না যারা তোমার কাছে সাহায্য চাইতে আসে বা উপদেশ চাইতে আসে। He put his hands on my shoulders and looked straight into my eyes. For quite some time he said nothing, as if he was judging my capacity to comprehend his words. এই কথা জিজ্ঞাসা করায় আমার বাবা তার হাত রাখলেন আমার কাঁধে এবং সরাসরি তাকালেন আমার চোখের দিকে। কিছুটা সময় তিনি কিছুই বললেন না, যেন মনে হচ্ছিল তিনি আমাকে জাজ করে দেখছিলেন যে আমার ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড মানে আমার বোঝার ক্ষমতা কতখানি। হিজ ওয়ার্ডস মানে তার কথাগুলো বোঝার ক্ষমতা কতখানি হয়েছে আমার, সেটাই যেন তিনি পরীক্ষা করে দেখছিলেন। তাই তিনি বেশ কিছুক্ষণ চুপ করেছিলেন। দেন হি অ্যান্সার্ড ইন আ লো ডিপ ভয়েস। তারপরে তিনি উত্তর দিলেন একটা নিচু গম্ভীর গলায়। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। তার উত্তর আমাকে ভরিয়ে তুলেছিল একটা অদ্ভুত শক্তি এবং উৎসাহে। Whenever human beings find themselves alone as a natural reaction, they start looking for company. তিনি বলেছিলেন যখনই মানুষ নিজেকে একা অনুভব করে বা একাকী মনে করে তখন এর স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তারা সঙ্গী খুঁজতে শুরু করে, যার সাথে সে তার সমস্ত দুঃখ শেয়ার করে নিতে পারবে। Whenever they are in trouble, they look for someone to help them. যখন তারা সমস্যায় থাকে তারা এমন কাউকে খোঁজে যে তাদেরকে সাহায্য করবে। Whenever they reach an impasse, they look to someone to show them the way out. যখন তারা ইম্প্যাসে মানে আটকে পড়ার মতো একটা অবস্থায় পৌঁছায়, যেখান থেকে বাইরে বেরোনো সম্ভব হচ্ছে না, এরকম একটা অবস্থা, আটক যাকে বলে, তখন সেই রকম অবস্থায় গিয়ে তারা এমন কাউকে খোঁজে যারা তাদেরকে পথ দেখিয়ে সেই আটকে থাকার অবস্থা থেকে বাইরে বের করে আনবে। Every recurrent anguish, longing, desire find its own special helper. তখন বারংবার আসা, রিকারেন্ট মানে রিপিট হওয়া, বারংবার আসা, অ্যাঙ্গুইশ মানে যন্ত্রণা, লঙ্গিং মানে চাওয়া বা আকাঙ্ক্ষা, অ্যান্ড ডিজায়ার মানে ইচ্ছা, খুঁজে পায় এর নিজের একজন বিশেষ সহকারীকে। ফর দ্য পিপল হু come to me in distress, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. যখন সেই সমস্ত লোকেরা তাদের দুঃখে যন্ত্রণায় আমার কাছে আসে, আমি তখন একটা গো বিটুইন মানে মধ্যস্থতা হিসেবে কাজ করি। তাদের যে প্রচেষ্টাগুলো, তাদের মধ্যে যে খারাপ শক্তি বা শয়তানি বা অশুভ শক্তি, সেটাকে শান্ত করার যে চেষ্টা তাদের, তাতে আমি মধ্যস্থতার কাজ করি। কি করে না, তাদের হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং তাদেরকে সেই অফারিংস মানে সেই যে জল দিত, জলকে পড়ে দিত, প্রার্থনা করে দিত, এইগুলো করে আমি তাদেরকে সাহায্য করতাম বা মধ্যস্থতা করতাম, যাতে তারা নিজেদের মধ্যে, যখন তারা নিজেদের মধ্যে সেই ডেমনিক ফোর্সেস মানে অশুভ শক্তিগুলোকে প্রপিশিয়েট শান্ত করার চেষ্টা করত, তখন আমি মধ্যস্থতার কাজ করতাম, তাদের হয়ে প্রার্থনা করে তাদেরকে বিভিন্ন অফারিংস বা কিছু দিয়ে। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, যদিও এটা সঠিক দৃষ্টিভঙ্গি নয় বলা চলে, অ্যান্ড শুড নেভার বি ফলোড। আর আমার এই রকম যে এই দিকটা যে সবাই অনুসরণ করবে সেটাও করা উচিত নয়। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. একজনকে বুঝতে হবে দুটো জিনিসের মধ্যে পার্থক্য। একটা হচ্ছে সেই ধারণা যেটা ডেস্টিনি বা অদৃষ্ট সম্পর্কে ভীতি প্রদান করে বা ভয় দেখায়। ভিশন মানে হচ্ছে ধারণা। একটা হচ্ছে সেই ধারণা যেটা আমাদের মধ্যে অদৃষ্ট সম্পর্কে ভয় দেখায়
অ্যান্ড দ্য ভিশন, আর আরেকটা হচ্ছে সেই ধারণা যেটা আমাদেরকে এনেবল করে বা আমাদের মধ্যে সামর্থ্য যোগায় টু সিক, সেটাকে খুঁজে পাওয়ার দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফ, আমাদের নিজেদের মধ্যেই যে আকাঙ্ক্ষা পূরণ করার যে শত্রুটা রয়েছে সেই শত্রুটাকে যাতে আমরা নিজেরাই খুঁজে বার করতে পারি। তো এই দুটো জিনিসের পার্থক্যটাকে বুঝতে তিনি বলেছেন। I remember my father starting his day at 4 a.m. by reading the নামাজ before dawn. আমার মনে পড়ে আমার বাবা প্রত্যেক দিন ভোরবেলা 4টের সময় নামাজ পড়তে যেতেন, ভোরের আগে 4টের সময়, ভোর 4টে। After the নামাজ he used to walk down to a small coconut grove we owned about 4 miles from our home. আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে আমাদের নিজেদের একটা ছোট নারকেল বাগান ছিল। আমার বাবার নামাজ পড়ে নেওয়ার পর বা শেষ করার পর আমার বাবা হেঁটে হেঁটে চলে যেত সেই ছোট নারকেল বাগানে, যেটা আমাদেরই ছিল। He would return with about a dozen coconuts tied together thrown over his shoulder, and only then would he have his breakfast. এরপরে তিনি কাঁধে করে 1 ডজন নারকেল নিয়ে বাড়ি ফিরতেন এবং তারপরেই তিনি সকালের ব্রেকফাস্ট করতেন, সকালের খাবার খেতেন। This remained his routine even when he was in his late 60s. এই একই রকম রুটিন আমার বাবার থেকে গিয়েছিল তার 60 বছর বয়স পেরিয়ে যাওয়ার পরেও। I have throughout my life tried to emulate, মানে নকল করা, my father in my own world of science and technology. আমি আমার নিজের বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগতেও আমি আমার বাবা যে সমস্ত নীতিগুলো মেনে চলতো বা যেরকম জীবনযাপন করতো আমি আমার বাবাকেই নকল করে এসেছি সারাটা জীবন ধরে আমার বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগতে। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. আমি সবসময় চেষ্টা করেছি বোঝার সেই মৌলিক সত্যগুলোকে যেটা আমার বাবা প্রকাশ করত বা প্রকাশ করেছিল আমার কাছে, and feel convinced that there exists a divine power. এবং এটাও বুঝতাম যে সবসময়ই একটা ডিভাইন পাওয়ার, একটা স্বর্গীয় ক্ষমতা বিরাজ করে, that can lift one up from confusion, misery, melancholy and failure and guide one to one's true place. সেই স্বর্গীয় ক্ষমতা বা স্বর্গীয় শক্তি আমাদেরকে তুলে ধরে আমাদের দুঃখ থেকে, কনফিউশন থেকে, মিজারি মানে শোচনীয় অবস্থা থেকে, মেলানকলি মানে দুঃখ থেকে, অ্যান্ড ফেলিওর মানে ব্যর্থতা থেকে। তাহলে কনফিউশন, দুঃখ, শোচনীয় অবস্থা, ব্যর্থতা, এইগুলো থেকে তুলে ধরে কে? সেই স্বর্গীয় শক্তি বা স্বর্গীয় ক্ষমতা। তাই এপিজে আব্দুল কালামও বিশ্বাস করতেন যে এরকম এক ডিভাইন পাওয়ার অবশ্যই আছেন এবং যিনি আমাদেরকে গাইড করেন আমাদের সঠিক জায়গায় পৌঁছে দিতে। And once an individual severs his emotional and physical bond, আর যদি একজন ব্যক্তি তার এই আবেগজনিত এবং শারীরিক বন্ধন ছিন্ন করে বেরিয়ে আসতে পারে, he is on the road of freedom, happiness, peace of mind. তখনই সে আসল রাস্তা খুঁজে পায় স্বাধীনতা পাওয়ার, খুশি পাওয়ার এবং মনে শান্তি পাওয়ার। যদি কেউ তার আবেগজনিত এবং শারীরিক বন্ধন ছিন্ন করে আসতে পারে তবেই সে স্বাধীনতা, খুশি এবং মনে শান্তি পাওয়ার প্রকৃত রাস্তা খুঁজে পায়। তাহলে এটা হলো আমাদের স্ট্রং রুটস। লিখেছেন কে? এপিজে আব্দুল কালাম। সো গাইস, ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই channel, like and share my channel. Thank you.